আসসালামু আলাইকুম মাই ডিয়ার ফিয়ারলেস ফাইটার্স। আমরা চলে আসলাম আমাদের ফিজিক্স অনুশীলনী প্রশ্ন ব্যাংক সলভিং ক্লাসে। আজকে আমরা গতিবিদ্যার সলভিং ক্লাসটা করাবো। সো আমরা এমন কিছু প্রশ্ন বেছে নিয়ে আসি যেগুলো খুবই কমন মেডিকেল স্ট্যান্ডার্ড এবং সেগুলো বিভিন্ন রাইটারের অনুশীলনী প্রশ্ন থেকে। সেটা হতে পারে তপন স্যার, হতে পারে আমির হোসেন স্যার, হতে পারে তোফাজ্জল স্যার। ঠিক আছে? বিভিন্ন রাইটার থেকে। তো চলো আমরা শুরু করি। প্রথম প্রশ্ন দেখো, পরস্পরের সাপেক্ষে ধ্রুব বেগে গতিশীল যে প্রসঙ্গ কাঠামোতে নিউটনের গতিসূত্রগুলো অর্জন করা যায় তাকে কি বলা হয়? তপন স্যারের বই থেকে নেওয়া। তো ধ্রুব বেগ মানে কি? এটার ত্বরণ নেই। এটার ত্বরণ নেই। আর ত্বরণ না থাকলে যে প্রসঙ্গ কাঠামো সেটাকে আমরা বলি গ্যালিলীয় প্রসঙ্গ কাঠামো। সেটার মধ্যে যেহেতু নিউটনের সূত্রগুলা কাজ করে তাই নিউটনীয় প্রসঙ্গ কাঠামো বলা হয়। আর যেহেতু ত্বরণ নেই তাকে আমরা জড় প্রসঙ্গ কাঠামো বলি। তো সবকিছুই হচ্ছে এখানে কারেক্ট। ৩ টাই কিন্তু কারেক্ট স্টেটমেন্ট, রাইট? ওকে, নেক্সট প্রশ্নে চলে যাই। কোন প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে বস্তুর গতিকে কি বলা হয়? দেখো, কোন প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে, কোন কিছুর সাপেক্ষে অর্থাৎ আপেক্ষিক কোন বস্তুর গতিকে আমরা বলবো আপেক্ষিক গতি। কি বলবো? আপেক্ষিক গতি। ঠিক আছে? আর কোন কিছুর সাপেক্ষে স্থিতিকে বলবো আপেক্ষিক স্থিতি। আর পরম গতি, পরম স্থিতি বলতে অ্যাকচুয়ালি কিছু নেই। তাই না? পরম অ্যাবসোলিউট আ বলতে অ্যাকচুয়ালি কিছুই নেই। কোন না কিছুর সাথে কল্পনা করে, তুলনা করে আমরা কোন কিছুকে ডিটারমাইন করি। রাইট? ওকে। একটি গতিশীল বস্তুর সরণের সমীকরণ x = 4t² + 3t মিটার। ২ সেকেন্ড পর বস্তুর বেগ কত হবে? তোমার সরণ দেওয়া আছে। তোমরা জানো সরণের ডিফারেন্সিয়েশন করলে আমরা বেগ পাবো, রাইট? সো এই যে এই রাশিটাকে আমার ডিফারেন্সিয়েশন করতে হবে তখন আমি বেগের রাশিটা পাবো। তাহলে এখান থেকে আমার করতে হবে ddt of x = v। x কত দেওয়া আছে? ddt x দেওয়া আছে 4t² + 3t। এখন ডিফারেন্সিয়েশন এর সাম রুল আছে ওটা দিয়ে তুমি করবা। ddt 4t² + ddt 3t, রাইট? এখন 4 তো কনস্ট্যান্ট, তুমি এখানে নিয়ে আসো। আমি একবারে করে ফেলছি। dt² পাওয়ারটা কি এই পাশে চলে আসবে। ওকে 2। আর t পাওয়ার কত ছিল 2, 2 - 1। আর এই ক্ষেত্রে কি হবে? 3 টা এখানে চলে আসলো। কারণ কনস্ট্যান্ট ডিফারেন্সিয়েশন হয় না। t আছে 1, সো 1 এখানে আসলে যা কথা সেম। তাহলে ধরো 1 তোমাদের বোঝার্থে লিখি। আর হচ্ছে t 1 - 1। তাহলে কি দাঁড়াচ্ছে? 8t plus 3 into 1, that is 3, আর t1 minus 1, t to the power 0, that is 1 into 3 plus 3। সময় কত দেওয়া আছে? 2 সেকেন্ড পর। আমরা t জানি 2। তাহলে উত্তর কি হবে? 8 into 2 plus 3, that is 19 মিটার পার সেকেন্ড। তো উত্তর হচ্ছে 19 মিটার পার সেকেন্ড। সো এখন দেখো এই প্রশ্নটা কেন নিলাম? তোমরা বলতে ভাইয়া এটা কি মেডিকেলে আসবে? আসতে পারে। কারণ এটা একদম বেসিক জিনিস। তুমি এইচএসসি পাস করে এসেছো মানে তুমি ডিফারেন্সিয়েশন এই জিনিসটা পারবা। পারা উচিত। তাই না? সো এটা আসতেই পারে। খুব সিম্পল। এমন না যে ডিফারেন্সিয়েশন তোমার অনেক বড় একটা ম্যাথ দিয়ে দিয়েছে বা অনেক, অনেক ক্যালকুলেশন লাগে। ইটস নট লাইক দ্যাট। একদম বেসিক জিনিস যেটা তুমি এইচএসসি পরীক্ষার্থী হিসেবে পারা উচিত তোমার। ওকে। নেক্সট চলে আসি। সময়ের ব্যবধান শূন্যের কাছাকাছি হলে বস্তুর সরণের হারকে কি বলা হয়? শূন্যের কাছাকাছি ইনস্ট্যান্টেনিয়াস সরণের হার হবে বেগ, মানে তাৎক্ষণিক বেগ, তাৎক্ষণিক বেগ। ওকে, বেগের মাত্রা কোনটা আমরা জানি। বেগ হচ্ছে তোমার সরণ বাই সময়। সরণ হচ্ছে L আর সময় হচ্ছে T, দ্যাট ইস LT ইনভার্স 1, LT ইনভার্স 1। আর m0 মানে কি? 1। তাহলে দেখো এটা লেখা যায় m0 LT ইনভার্স 1, কারণ m0 যে কথা 1 একই কথা। ওকে। ত্বরণের মাত্রা সেম জিনিস। ত্বরণের মাত্রা, ত্বরণের মাত্রা কি? বেগ, বেগের মাত্রা ডিভাইড বাই সময়। তাই তো? আচ্ছা, তাহলে কি হবে? L T ইনভার্স 2, L T ইনভার্স 2। আর এখানে m0 যুক্ত করে দেই। কোন চেঞ্জ হয় না, তাই না? কারণ m0 মানে হচ্ছে 1। তাহলে আমার যা থাকে হচ্ছে m0 LT ইনভার্স 2, m0 LT ইনভার্স 2 এটা। ঠিক আছে? ওকে। তারপর চলে আসি। নিচের কোনটি সুষম বেগের উদাহরণ? সুষম বেগ কি? মানে সবসময় সমান বেগে থাকে। এটার বেগের মান এবং দিকের কোনো চেঞ্জ হয় না। এটা সুষম বেগ। তাহলে দেখো, বজ্রপাতের শব্দের বেগ, ঢাকার রাস্তায় চলন্ত গাড়ির বেগ, কামানের গোলার বেগ, অভিকর্ষের প্রভাবে মুক্তভাবে পড়ন্ত বস্তুর বেগ। এটা হচ্ছে অভিকর্ষ প্রভাবে মুক্ত হয়ে পড়ন্ত বস্তুর বেগ বৃদ্ধি পায় প্রতি সেকেন্ড 9.8। সো এটা হচ্ছে সুষম ত্বরণ, নট সুষম বেগ। বজ্রপাতের শব্দের বেগ, আমরা জানি শব্দের বেগ বেসিক্যালি একটা সুষম বেগ। শব্দের বেগ হচ্ছে সমবেগ বা সুষম বেগ। নিচের কোনটি সমত্বরণে গতির উদাহরণ? সমত্বরণে গতির উদাহরণ। নক্ষত্র থেকে আলোর গতি। আচ্ছা, সমত্বরণ বলছে। ছাদ থেকে অভিকর্ষ প্রভাবে আমরা বলেছি অভিকর্ষ তো অনেকটা সুষমত্বরণ। তাহলে এটা হচ্ছে সমত্বরণে গতির উদাহরণ হবে। স্থির অবস্থান থেকে সমত্বরণে চলমান বস্তুর অতিক্রান্ত দূরত্ব সময়ের, দেখো অবস্থান থেকে সমত্বরণে অতিক্রান্ত দূরত্ব সময়ের মানে s সমানুপাতিক t² তুমি পড়েছো, রাইট? তাহলে সময়ের বর্গের সমানুপাতিক।
একটি বস্তু স্থিতিশীল অবস্থা থেকে যাত্রা করে 5 সেকেন্ডে 127.5 মিটার পথ অতিক্রম করলো। বস্তুটির ত্বরণ কত? তাহলে তোমার সরণ দেওয়া আছে 187.5 স্থির অবস্থা, তাই না? ইউটি মানে এটা শূন্য হয়ে যাবে। হাফ এ টি স্কয়ার। তোমাকে ত্বরণ বের করতে হবে, রাইট? এখন তুমি এটা গুণ করে দাও, তাহলে কত হয়? তাহলে 187, ওকে ডান। 2 মানে এটা হবে 374, 375, রাইট? 375 375 ইনটু 80 স্কয়ার। আচ্ছা, তাহলে a ইকুয়ালস টু 375, টি কত দেওয়া আছে 5 মানে 25, কাটাকাটি করো কত হয় 1, 12 আছে 5, দ্যাট ইজ a ইকুয়ালস টু 15 মিটার সেকেন্ড ইনভার্স, এটা হচ্ছে ত্বরণ। এখন দেখো তোমার কাছে কি খুব বেশি কঠিন মনে হচ্ছে? খুব বেশি কঠিন না, খুব সিম্পল ম্যাথ। আচ্ছা, এ ও বি গাড়ি যথাক্রমে 10 কিলোমিটার পার আওয়ার, 20 কিলোমিটার পার আওয়ার বেগে একই দিকে চলছে, একই দিকে চলছে। এ এর সাপেক্ষে বি এর বেগ, খেয়াল করো, এ এর সাপেক্ষে বি এর বেগ যখন একই দিকে চলে, আমরা কি করি? আমরা দুটাকে বিয়োগ করে ফেলি, দুটাকে বিয়োগ করে ফেলি। তাহলে কি হবে বলো তো ভাইয়া? এ এর বেগ 10 কিলোমিটার পার আওয়ার, বি এর বেগ 20 কিলোমিটার পার আওয়ার। এ এদিকে চলছে, বি এদিকে চলছে, 10 কিলোমিটার পার আওয়ার, এটা 20 কিলোমিটার পার আওয়ার। এখন খেয়াল করে একটা সময় পর এই বি কি করবে? বি এ কে অতিক্রম করে চলে যাবে। বি সামনের দিকে আগাতে থাকবে, মনে হবে এ কে সে পেছনের দিকে ফেলে আসছে। এর গতিটা তার কাছে পেছনের দিকে মনে হবে। কি হবে? পেছনের দিকে মনে হবে যে এটা তো পেছনে পড়ে যাচ্ছে। কত ডিফারেন্সে, অর্থাৎ 20 - 10 10 কিলোমিটার পার আওয়ার। এটা হবে বি এর সাপেক্ষে এ এর বেগ কি পেছনের দিকে, আর এ এর সাপেক্ষে বি এর বেগ এ কে ক্রস করে এসে 10 কিলোমিটার পার আওয়ার বেগে মনে হবে সামনের দিকে চলে যাচ্ছে। তাহলে এ এর সাপেক্ষে বি এর আপেক্ষিক বেগ কত? 10 কিলোমিটার পার আওয়ার সামনের দিকে। কি সামনের দিকে? আর যদি বলতো বি এর সাপেক্ষে এ এর আপেক্ষিক বেগ, তখন বলতা 10 কিলোমিটার পার আওয়ার পেছনের দিকে। সময়ের ব্যবধান শূন্যের কাছাকাছি হলে সময়ের সাথে বস্তুর বেগের পরিবর্তনের হার, বেগের পরিবর্তন হচ্ছে ত্বরণ, আর শূন্যের কাছাকাছি হলে আমরা বলি কি? ইনস্ট্যান্টেনিয়াস ত্বরণ, বাট এখানে তুমি ত্বরণই বলবা আরকি। পরিবর্তনশীল ত্বরণে গতিশীল কোন বস্তুর অতিক্রান্ত দূরত্ব নির্ণয়ে ব্যবহৃত হয়। পরিবর্তনশীল ত্বরণে কোনটা ব্যবহৃত হয় ভাইয়া? s ইকুয়ালস টু v স্কয়ার ইকুয়ালস টু u স্কয়ার প্লাস 2as, এটার একটা ব্যবহার করা হয় না। s ইকুয়ালস টু u প্লাস হাফ এর স্কয়ারের ক্ষেত্রে s বনাম t লেখচিত্র অঙ্কন করলে কিরকম দেখবা তুমি? এরকম দেখো আয়তাকার পরাবৃত্ত। পরাবৃত্ত দিছে, এটা আয়তাকার পরাবৃত্ত হওয়ার কথা। কোন বই? ইসাক স্যার? ওকে, পরাবৃত্ত আচ্ছা, বাট আয়তাকার পরাবৃত্ত দিলে পারতো। এনিওয়েজ, যেহেতু স্যারে বইয়ে দেওয়া পরাবৃত্ত, আমরা পরাবৃত্তই জানবো, আমরা পরাবৃত্তই জানবো। প্রাসের গতিপথের যে কোনো বিন্দুতে ত্বরণের আনুভূমিক উপাংশ, ত্বরণের আনুভূমিক উপাংশ কত? আনুভূমিক উপাংশ সবসময় কি থাকে? শূন্য থাকে। আনুভূমিক উপাংশ সবসময় শূন্য থাকে। প্রাসের গতিপথে আনুভূমিক উপাংশ সবসময় শূন্য হয়, এটা আমরা পড়েছি, রাইট? আনুভূমিক বরাবর নিক্ষিপ্ত বস্তুর গতিপথ, আনুভূমিক বরাবর গতিপথ মানে কি? প্রাসের গতিপথ হবে কি ধরনের হবে? আমরা পড়েছি এটা হবে পরাবৃত্তাকার। কি হবে? পরাবৃত্তাকার। তুমি এভাবে ছিঁড়ে ফেললা, এই যে এটা হচ্ছে পরাবৃত্তাকার হবে, এটা হবে পরাবৃত্তাকার হবে। ওকে, প্রাসের সর্বাধিক উচ্চতার রাশিমালা, সর্বাধিক উচ্চতার রাশিমালা h ইকুয়ালস টু কত? h ইকুয়ালস টু কত? এখানে অনেকগুলো রাশিমালা দেওয়া আছে দেখো। 2 v নট sin থিটা বাই g, v স্কয়ার sin স্কয়ার থিটা বাই 2g, v স্কয়ার sin 2 থিটা বাই g, v স্কয়ার sin 2 থিটা বাই 2g। তোমরা সবাই উত্তরটা জানো, সেটা হচ্ছে v স্কয়ার sin স্কয়ার থিটা বাই 2g। এটা হচ্ছে সর্বোচ্চ উচ্চতার সমীকরণ, প্রাসের সর্বোচ্চ উচ্চতার সমীকরণ। ঠিক আছে? ভি স্কয়ার সাইন স্কয়ার থিটা বাই 2 এখানে ভি নট স্কয়ার এটা কি আদিবেগ, সাইন তো যে কোণে নিক্ষেপ করবে সেটা, আর 2 তো 2 কনস্ট্যান্ট, আর জি হচ্ছে অভিকর্ষ ত্বরণ। ঠিক আছে? ওকে। সর্বোচ্চ উচ্চতায় একটি প্রাসের দ্রুতি প্রারম্ভিক দ্রুতির অর্ধেক, প্রক্ষেপণ কোণ কত? তো প্রথম পয়েন্ট হচ্ছে সর্বোচ্চ উচ্চতায়, খেয়াল করো। যেটা ধর একটা প্রাস, এই উচ্চতায় তার যে বেগের উপাংশ দুইটা আছে, একটা হচ্ছে উলম্ব উপাংশ, একটা হচ্ছে আনুভূমিক উপাংশ। আমরা পড়েছি সর্বোচ্চ উচ্চতায় তার কোনো উলম্ব উপাংশ থাকবে না। বেসিক্যালি তার শুধুমাত্র আণবিক উপাংশ থাকবে। ধরো আমরা Vx,
তাই না? এখন ধরো ব্রাশটাকে তুমি থিটা ডিগ্রি অ্যাঙ্গেলে নিক্ষেপ করলা, প্রক্ষেপণ কোণ থিটা, ঠিক আছে? আচ্ছা, এর আদিবেগ ছিল ইউ। সো এই জায়গায় তার যে আনুভূমিক উপাংশ সেটা কি বলতো? সেটা হবে ইউ cos থিটা, ইউ cos থিটা। তোমাকে বলে দেওয়া হয়েছে এই যে দ্রুতিটা আছে এটা প্রারম্ভিক দ্রুতির অর্ধেক, অর্থাৎ ইউ cos থিটা ইকুয়ালস টু হাফ ইউ, রাইট? তাহলে দেখো এখান থেকে লিখতে পারো cos থিটা ইকুয়ালস টু ইউ বাই টু, ইউটা এই পাশে চলে আসবে, ইউ কাটা চলে যাবে, অর্থাৎ cos থিটা ইকুয়ালস টু হাফ বা থিটা ইকুয়ালস টু cos ইনভার্স হাফ। আর এক্ষেত্রে ভ্যালুটা কত হবে বলতো? 60 60 হচ্ছে তোমার ভ্যালু। তাহলে থিটার মান কত হবে? 60 হবে। তাহলে কি ভাইয়া, সর্বোচ্চ উচ্চতা একটি প্রাসের দ্রুতি প্রারম্ভিক দ্রুতির অর্ধেক যদি হয় তাহলে প্রক্ষেপণ কোণ কত ছিল? 60 ছিল। প্রক্ষেপণ কোণ ছিল 60 ছিল। এটা ভুল দেওয়া আছে এখানে। ওকে, নেক্সট প্রশ্ন দেখো। একই ভরে দুটি বস্তুকে একই বেগে আণবিক তলের সাথে 60 ও 30 ডিগ্রি কোণে ছোড়া হলো, কোনটি সমান হবে? মেডিকেল আসার মতো একটা প্রশ্ন, কারণ অনুশীলনীতে আছে, স্যার অনুশীলনী থেকে তুলে দেয়। এবং এটা তোমার কাছে খুব জটিল মনে হলো, এখানে জাস্ট ২ টা জিনিস দরকার। একটা ত্রিকোণমিতির বেসিক জিনিস যে কোন কোয়াড্রেন্টে কোনটা পজিটিভ নেগেটিভ এবং কনভার্সন গুলা, যেটা তোমার এইচএসসি পরীক্ষার্থী হিসেবে থাকা উচিত। আর হচ্ছে এই যে প্রক্ষেপণ আছে, প্রক্ষেপণের সূত্রগুলা, যে অ্যাকচুয়ালি উড্ডয়নকালের সূত্র কি, সর্বোচ্চ সূত্র কি, সীমা সূত্র কি। তো এখানে কি অপশন আছে দেখি। ভ্রমণকাল, ভ্রমণকাল টি ইকুয়ালস টু আদিবেগ ইউ টু সাইন থিটা ডিভাইডেড বাই জি, প্রক্ষেপণ সীমা রেঞ্জ আদিবেগ স্কয়ার সাইন 2 থিটা, যেখানে থিটা হচ্ছে প্রক্ষেপণ কোণ, ডিভাইডেড বাই জি, আর সর্বোচ্চ উচ্চতা h ইকুয়ালস টু আদিবেগ স্কয়ার সাইন স্কয়ার থিটা ডিভাইডেড বাই 2g। এখন দেখো প্রক্ষেপণ কোণ কত? 60 এবং 30। তুমি যদি 60 30 এখানে বসাও, কখনোই sin 60 sin 30 মান সমান হয় না। সো এটা ভুল, এটা বাদ, এই অপশন নাই আমার। ঠিক আছে? ভ্রমণকাল কখনোই সমান হবে না। আচ্ছা, তারপর চলে আসে এবং বাস্তবিক অর্থে বোঝা যায় তুমি এই অ্যাঙ্গেলে ছুড়লা, এই অ্যাঙ্গেলে ছুড়লা। অবশ্যই এটা আগে মাটিতে পড়ে যাবে, এটা পরে পড়বে, রাইট? ডিপেন্ড করে, ভেলোসিটির উপরেও ডিপেন্ড করবে, বাট বোঝা যায়। আচ্ছা, তারপর দেখো প্রক্ষেপণ সীমা u স্কয়ার sin 2 থিটা, আর এখানে আছে h sin স্কয়ার থিটা। সো sin 60 এটার স্কয়ার sin 30 স্কয়ার কখনো সমান হবে না। সো এটাও বাদ। আমরা এটা নিয়ে একটু কাজ করতে পারি। কি কাজ করতে পারি? ধরো প্রথমে অ্যাঙ্গেল বসালাম কত? u স্কয়ার sin 2 থিটা, অর্থাৎ 2 60 sin 120 ডিভাইডেড বাই জি। এখন খেয়াল করো, তুমি তো কোয়াড্রেন্ট পড়েছো। u স্কয়ার sin 120 কে লিখতে পারো sin 180 মাইনাস 60 ডিভাইডেড বাই জি, আর u স্কয়ার sin 120 আমি লিখেছি 180 মাইনাস 60, এটাকে লিখা যায় sin 60। আর সেকেন্ড কোয়াড্রেন্টে সাইন বেসিক্যালি পজিটিভ, সো এটার কোনো চেঞ্জ আসবে না, ডিভাইডেড বাই জি। আর 30 ডিগ্রিতে যদি হয় তাহলে কি হবে দেখো, 30 ডিগ্রিতে তুমি যদি নিক্ষেপ করো তার রেঞ্জটা কি হবে? থিটা ইকুয়ালস টু 30, দ্যাট ইজ ইউ স্কয়ার sin 2 ইনটু 30, দ্যাট ইজ 60 বাই জি। তাহলে ইউ স্কয়ার sin 60 বাই জি। তাহলে কি হচ্ছে? 30 ডিগ্রিতে প্রক্ষেপণ সীমা এবং 60 ডিগ্রিতে প্রক্ষেপণ সীমা দুইটাই সেম হচ্ছে। তাহলে কি রেঞ্জ বা প্রজেক্টাইল রেঞ্জ, প্রক্ষেপণ সীমা হচ্ছে দুইটারই সেম হবে। কখন? যখন একই বেগে বেগ সমান, বেগ চেঞ্জ হচ্ছে না। ঠিক আছে? 60 এবং 30 ডিগ্রি কোণে কোনো কিছুকে ছোড়া হবে। ওকে। এখন নেক্সট প্রশ্ন। প্রক্ষেপণ কোণ কত হলে একটি প্রাসের ক্ষেত্রে সর্বাধিক উচ্চতা আণবিক পাল্লা সমান হতে পারে? এটা মেডিকেল আসতে পারে, কারণ অনুশীলনীতে আছে এবং ২ টা সূত্র নিয়ে কাজ করলেই মোটামুটি এটা পারা সম্ভব। আরেকটা ত্রিকোণমিতির ছোট একটা সূত্র জানতে হবে, যেটা তুমি এইচএসসি পরীক্ষা দিয়ে আসছো, ইউ আর এক্সপেক্টেড টু নো দিস, রাইট? তো দেখো কি বলেছে? কোন কোণে সর্বাধিক উচ্চতা আণবিক পাল্লা সমান? আমাদের প্রথমেই ২ টার সমীকরণগুলো লিখতে হবে। সর্বাধিক উচ্চতা সমীকরণ কি? h ইকুয়ালস টু ইউ স্কয়ার sin স্কয়ার থিটা বাই 2g, আর সীমা হচ্ছে রেঞ্জ ইউ স্কয়ার sin 2 থিটা বাই জি। তাহলে প্রশ্ন মতে কি এই দুটো সমান হবে? প্রশ্ন মতে এই দুটো সমান হবে। আচ্ছা, তাহলে ইউ স্কয়ার sin স্কয়ার থিটা বাই 2g ইকুয়ালস টু ইউ স্কয়ার sin
2 থিটা বাই জি। এখন কাটাকাটি এটা চলে যাবে, এটা চলে যাবে, জি, জি চলে গেল। থাকলো এখানে কি? sin স্কয়ার থিটা, এখানে 2 ইনটু sin 2 থিটা। এখন sin 2 থিটাকে তুমি লিখতে পারো না? 2 ইনটু sin থিটা ইনটু cos থিটা লেখা যায়। sin থিটা ইকুয়ালস টু 2 sin থিটা cos থিটা। আমরা বলতে পারি, সরি, sin 2 থিটা ইকুয়ালস টু 2 sin থিটা cos থিটা, এর সমীকরণ আছে, একটা ফর্মুলা আছে। এখন এখান থেকে দেখো, এখানে sin স্কয়ার থিটা তুমি লিখতে পারো sin থিটা ইনটু sin থিটা আর 4 sin থিটা cos থিটা, রাইট? আচ্ছা, cos চলে আসছে, sin sin চলে যাবে। আচ্ছা, থাকলো sin থিটা ইকুয়ালস টু 4 cos থিটা। এখানে চলে আসলে কি হবে? ওকে, 4 cos থিটা ইকুয়ালস টু sin থিটা বা 4 ইনটু 4 ইকুয়ালস টু sin থিটা বাই cos থিটা। sin থিটা বাই cos থিটা যেন কি? tan থিটা। তাহলে থিটা ইকুয়ালস টু কি হবে? tan ইনভার্স 4। তাহলে তোমার কত ডিগ্রি অ্যাঙ্গেলে আল্টিমেটলি সর্বোচ্চ উচ্চতা এবং আনুভূমিক পাল্লা সমান হবে? থিটা ইকুয়ালস টু tan ইনভার্স 4 এ, যেটা অ্যারাউন্ড 75 পয়েন্ট সামথিং থাকে অ্যাঙ্গেলে। ঠিক আছে? তো এই হচ্ছে তোমার উত্তর। সেটা খুব বেশি টাফ না। এবং ভর্তি পরীক্ষায় এরকম ১টা ২টা টাফ প্রশ্ন আসতে পারে। কিন্তু দেখো, যাদের বেসিক ভালো আছে, পড়াশোনা ভালো করে করেছে, ত্রিকোণমিতি ভালো করে করছে, ঠিক আছে? বা এই যে বেসিক ফর্মুলা মনে আছে, তারা কিন্তু অল্পতেই পারবে, ঘাবড়ে যাবে না। এবং these things will make the difference। বাট হ্যাঁ, অবশ্যই আগে তোমার নরমাল জিনিসগুলো পারতে হবে, তারপর এই জিনিসগুলোতে ফোকাস করতে হবে। ঠিক আছে? এবং আমি আগেও বলেছি যে এই যে ৩য় অধ্যায় থেকে অনেক, অনেক ম্যাথ আসতে পারে। এবং তুমি যদি প্রশ্ন এনালাইসিস করে দেখো, ফিজিক্সের যত ম্যাথ আসে এর মধ্যে মেক্সিমাম তোমার ৩য় অধ্যায়, ৪র্থ অধ্যায় এগুলো থেকেই বেশি আসে। ওকে, এটা করে ফেলেছি। প্রক্ষেপকের বিচরণকালের সমীকরণ আমরা এটা জানি। বিচরণকাল মানে উঠবে আবার নামবে। বিচরণকালের সমীকরণ আমরা পড়েছি অলরেডি। একটা ইকুয়েশন লিখেছি। সেটা আমরা জানি। একটি বস্তুকে খাড়া উপরের দিকে নিক্ষেপ করলে সর্বোচ্চ উচ্চতায় পৌঁছার সময়, সর্বোচ্চ উচ্চতায় পৌঁছার সময় মানে কি? উড্ডয়নকাল ডিভাইডেড বাই 2। উড্ডয়নকাল ডিভাইডেড বাই 2। আচ্ছা, খাড়া উপরের দিকে। তাহলে এখান থেকে তুমি বের করতে পারবা, দেখো 2 v নট sin থিটা মানে sin 90 মানে 1। তাহলে 2 v নট বাই g, এটা হচ্ছে টোটাল উড্ডয়নকাল। এর মধ্যে অর্ধেক সময় সে উপরে উঠবে, অর্থাৎ v নট বাই g সময় সে উপরে উঠবে। উত্তর হচ্ছে কি? v নট বাই g। একটি বস্তুকে ১৯৬ মিটার পার সেকেন্ড খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হলো। ১০ সেকেন্ড পর এর বেগ কত হবে? খাড়া উপরের দিকে নিক্ষেপ করছো। ১০ সেকেন্ড পর বেগ জানতে চাচ্ছ তুমি। তো যেহেতু খাড়া উপরের দিকে, প্রতি সেকেন্ডে কি 9.8 করে তার বেগ কমবে। তাহলে ১০ সেকেন্ডে কমবে ৯৮। তাহলে বাকি থাকবে কত? ৯৮ মিটার পার সেকেন্ড। আনুভূমিকের সাথে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে নিক্ষিপ্ত কোন বস্তুর আনুভূমিক পাল্লা ১০০ মিটার, সর্বোচ্চ উচ্চতা কত? তোমরা পড়েছো যে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে নিক্ষেপ করলে আনুভূমিক পাল্লা যদি হয় ১০০ এমএল, সরি ১০০ মিটার নট এমএল, সর্বোচ্চ উচ্চতা কত হবে? এর মোটামুটি ৪ ভাগের ১ ভাগ হয়। অর্থাৎ ২৫ মিটার। ঠিক আছে? অর্থাৎ ২৫ মিটার। প্রাসের সর্বোচ্চ উচ্চতার ক্ষেত্রে কোনটা সঠিক? ব্যাগ ০, স্থিতিশক্তি ০, ব্যাগ ও ত্বরণের ডট গুণফল ০, ব্যাগ ও ত্বরণের ক্রস গুণফল ০। আচ্ছা, এটার ক্ষেত্রে আমরা বলতে পারি সর্বোচ্চ উচ্চতায় জিনিসটা কি একদম থেমে যায়? থেমে গেলে কি আল্টিমেটলি কি হয়? ব্যাগটা শূন্য। হ্যাঁ, এটা ব্যাগ ও ত্বরণের ডট গুণফল ০ হয়। কারণ দেখো, আনুভূমিক ব্যাগ থাকে, আনুভূমিক ব্যাগ থাকে আর ত্বরণ কি একদম নিচের দিকে কাজ করে, রাইট? তো এটা 90 অ্যাঙ্গেল হয়। ডট গুণের ক্ষেত্রে কি? cos 90, তাই cos 90 কি? ০। ঠিক আছে? তো এটা হচ্ছে উত্তর। এটা হচ্ছে উত্তর। আর এটার ব্যাগের উলম্ব উপাংশ ০ থাকে, কিন্তু আনুভূমিক উপাংশ তখনই থাকে। এটা মাথায় রাখতে হবে। আচ্ছা। তির্যকভাবে প্রক্ষিপ্ত বস্তুর গতি কেমন? দ্বিমাত্রিক, সমতরণ, দ্বিমাত্রিক অসমতরণ, একমাত্রিক। সর্বোচ্চ উচ্চতায় সেটা একমাত্রিক হয়ে যায়। কিন্তু বেসিক্যালি শুরু হয় দ্বিমাত্রিক হিসেবে এবং দ্বিমাত্রিক সমতরণ হিসেবে। যদি কোনো প্রাসের সর্বাধিক আনুভূমিক পাল্লা r হয়, তার আরোহিত সর্বোচ্চ উচ্চতা কত? আনুভূমিক পাল্লা হচ্ছে r, সর্বোচ্চ উচ্চতা কত হবে? r/4। r/4। 9.8 মিটার পার সেকেন্ড খাড়া উপরের দিকে একটি পাথরকে ছোড়া হলো। ঠিক আছে? কত সেকেন্ড পর এটি ভূপৃষ্ঠে ফিরে আসবে? দেখো, এত বেগে ছুড়ছো, তাইলে ১ সেকেন্ড পর এই ব্যাগটা 0 হয়ে যাবে। আর ১ সেকেন্ডে সে নিচে পড়বে, অর্থাৎ ২ সেকেন্ড থাকবে। অর্থাৎ ২ সেকেন্ড মাথায় রাখবা, অভিকর্ষজ ত্বরণের সমান বেগে নিক্ষেপ করলে কোন বস্তুকে খাড়া উপরের দিকে, সেটা ২ সেকেন্ড উপরে থাকে। কারণ ২ সেকেন্ড পর সেটা আবার মাটিতে পড়ে যাবে। এটা কমন ফর্মুলা।
V0 ব্যাগে নিক্ষিপ্ত একটি প্রাসের সর্বাধিক আণবিক পাল্লা কত? সর্বাধিক আণবিক পাল্লা V0 ব্যাগে নিক্ষিপ্ত কত হবে ভাইয়া? এই দেখো যখন sin 2 থিটা এটার মান যখন 1 হবে মানে 45 ডিগ্রি, তাহলে কি থাকে? তা u স্কয়ার বাই g। u স্কয়ার মানে হচ্ছে v নট মানে আদিবেগ স্কয়ার বাই g। একটি বস্তুকে আনুভূমিকের সাথে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে 9.8 মিটার সেকেন্ড বেগে নিক্ষেপ করলে কত দূরে গিয়ে পড়বে? অর্থাৎ তোমার প্রজেক্টটা বের করতে বলছে। সূত্র তুমি জানো। r ইকুয়ালস টু কি? তাহলে u স্কয়ার কত? 9.8 স্কয়ার sin 1 হয়ে যায় ডিভাইডেড বাই g মানে 9.8, তাহলে উত্তর হচ্ছে 9.8 মিটার। সেম, সেম এগুলা পারবা। ওকে, নেক্সট প্রশ্ন। একজন লোক একটি পাথরকে উলম্বভাবে সর্বোচ্চ h মিটার উচ্চতায় ছুঁড়তে পারে। ওই লোক আনুভূমিকের দিকে সর্বোচ্চ কত দূরত্ব অতিক্রম করতে পারবে? উত্তর সোজা 2h মিটার। 2h মিটার, ঠিক আছে? 2h মিটার। ২ টা দেওয়া আছে, যাই হোক এটা 2h মিটার হবে আরকি, হ্যাঁ? ওকে। একটি বস্তুকে আনুভূমিকের সাথে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে প্রক্ষেপ করা হলো। বস্তুটির আনুভূমিক পাল্লা কত? আনুভূমিক পাল্লা কত? আচ্ছা, এটা আমরা পড়েছি। দেখো যে 45 ডিগ্রিতে তুমি যখন নিক্ষেপ করবা তখন সর্বোচ্চ উচ্চতার ৪ গুণ হবে আণবিক পাল্লা। সো আল্টিমেটলি কি? উলম্ব উচ্চতার ৪ গুণ। একটি প্রাসের গতির সর্বোচ্চ বিন্দুতে এর বেগ ও ত্বরণের অভিমুখ দেখো। বেগ ও ত্বরণের অভিমুখ কত হয়? পরস্পরের সমকোণে হয়। পরস্পরের সমকোণে হয়। বেগ ও ত্বরণের অভিমুখ এটা মাথায় রাখতে হবে। আচ্ছা, ৪৫ ডিগ্রি ২০ মিটার নিক্ষেপ করা হলো, কত দূরে গিয়ে পড়বে? ওই যে তুমি রেঞ্জের সমীকরণ বের করবে, রেঞ্জের সমীকরণ যেটা আসে। তাহলে ধরো এটা কত আছে? 20, আচ্ছা, মানে স্কয়ার ডিভাইডেড বাই কত? 9.8, ঠিক আছে? 9.8, তুমি 9.8 থেকে 10 ধরে ফেলো। তাহলে ২ ৪০, কত? ৪০ বার ৪০.৮ হবে। ৪০.৮। একটি প্রাসের গতির সর্বোচ্চ বিন্দুতে এর বেগ ও ত্বরণ অভিমুখ সেম জিনিস, পরস্পর সমকোণে থাকবে, পরস্পর সমকোণে থাকবে। t সময় পরে x 60 y 80 - 5t স্কয়ার হলো। এই মুহূর্তে প্রাসের নিক্ষেপণ বেগ কত? এগুলা আসবে না, বাট উত্তরটা জেনে রাখো। কত? 10 মিটার পার সেকেন্ড। 10 মিটার পার সেকেন্ড, ঠিক আছে? ওকে, পরন্ত বস্তুর ক্ষেত্রে গ্যালিলিও সূত্র। পরন্ত বস্তুর ক্ষেত্রে গ্যালিলিও সূত্র কি? v সমানুপাতিক কি? t, আর a সমানুপাতিক t স্কয়ার, ঠিক আছে? স্থির অবস্থান থেকে বিনা বাধায় পড়ন্ত বস্তু নির্দিষ্ট সময়ে প্রাপ্ত বেগ ওই সময়ের কোনটি? স্থির অবস্থায় বিনা বাধায় পড়বে, বেগ সময়ের সমানুপাতিক হয়। সময়ের সমানুপাতিক হয়। v1/t1 v2/t2 আমরা পড়েছি। একটি পাথর খণ্ডকে ভূপৃষ্ঠ থেকে খাড়া উপরের দিকে তুলতে থাকলে এর উপর কয়টি বল ক্রিয়া করবে? খাড়া উপরের দিকে তুলছো তুমি, খাড়া উপরের দিকে কয়টি বল কাজ করবে? আলটিমেটলি ২ টা বল কাজ করবে। তুমি বল দিয়ে উপরে তুলছো, আর একটা অভিকর্ষ বলের কারণে কি নিচের দিকে থাকতে হবে। ওকে। একটি বস্তুকে v নট আদিবেগে খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হলো। নিচের কোন রাশিটি এর সর্বোচ্চ উচ্চতা নির্দেশ করে? খাড়া উপরের দিকে। তাহলে সর্বোচ্চ উচ্চতা কি? দেখো সর্বোচ্চ উচ্চতার সূত্র কি? v নট স্কয়ার sin স্কয়ার থিটা মানে 90, তাহলে v নট স্কয়ার বাই 2g। একটি ক্রিকেট বলকে 49 মিটার পার সেকেন্ড বেগে খাড়া উপরের দিকে নিক্ষেপ করলে কত সময় পর তা আবার পূর্বের অবস্থানে ফিরে আসবে? 49 সময় বের করতে বলছে t, তাহলে কি হবে? দেখো 9.8 এ গেলে কি তোমার 2 সেকেন্ড থাকে। 9.8 এর 5 গুণ এটা। তাহলে কি 5 দুগুণে 10, 10 সেকেন্ড। দেখছো? এমনি মনে রাখতে হবে। হাতঘড়ি মিনিটে কাটার কৌণিক বেগ। মিনিটে কাটা কি 60 মিনিটে একবার পুরো চক্কর দেয়। তাহলে 60 মিনিটে সে অতিক্রম করে 2 পাই। আচ্ছা, মিনিট কত? 60 মিনিট মানে 60 * 60 সেকেন্ড। ঠিক আছে? 2 দিয়ে ভাগ করে দাও 30। ওকে, তাহলে পাই বাই 1800 রেডিয়ান পার সেকেন্ড। এটা হচ্ছে হাতঘড়ির মিনিটে কাটার কৌণিক বেগ। ঘড়ির ঘন্টার কাটার কৌণিক বেগ। ঘন্টা কি? 2 পাই ডিগ্রি অতিক্রম করবে 12 ঘন্টায়। 12 * 60 * 60 তুমি ভাগ করে দাও 30। এখন যেটা আসবে সেটা। ঠিক আছে? সূত্রটা আছে রেডিয়ান পার সেকেন্ড, রেডিয়ান পার মিনিট। আচ্ছা, এটা হচ্ছে রেডিয়ান পার সেকেন্ড। এখন এটা যদি রেডিয়ান পার মিনিট নিতে হয় তাহলে কি 60 দিয়ে ভাগ করতে হবে। তাইলে একটি ঘড়ির মিনিটের কাটার কম্পাঙ্ক তোমরা পড়েছো, একটা ঘড়ি 1/3600 এটা হচ্ছে তার কম্পাঙ্ক। এটা হচ্ছে তার কি? কম্পাঙ্ক, বুঝছো? প্রতি সেকেন্ডে প্রায় 1/3600 চক্র সম্পন্ন করে। এখন এটা তুমি ভাগ যদি করো, এটা 2.78 ইনটু, এটা ভুল আছে, উত্তরটা হবে ইনটু 10⁻⁻4 হার্জ। 2.78 ইনটু 10⁻⁻4 হার্জ। এটা হচ্ছে একটি ঘড়ির মিনিটের কাটার কম্পাঙ্ক। কারণ তোমরা জানো f = 1/t, তাই না? f = 1/t, তার t কত? মিনিটে কাটার পর্যায়কাল হচ্ছে 1/3600 সেকেন্ড। আচ্ছা, এটা ভাগ করলে কত হবে? এইটা 2.78 ইনটু 10⁻⁻4 হার্জ। 10⁻⁻4 হার্জ। এটা ভুল আছে।
ইন্টু 10⁻⁻4 হার্জ। একটি পাখা প্রতি মিনিটে 30 বার ঘুরছে, এর কৌণিক বেগ কত? করে নিবা। সেম দেখো, সেম জিনিস আমরা করে নিব এটা। ঠিক আছে? একটি কণা ব্যাসার্ধের বৃত্তাকার পথে প্রতি মিনিটে 30 বার আবর্তন করে প্রতি মিনিটে। এর রৈখিক বেগ কত? অর্থাৎ প্রথমে কৌণিক বেগ বের করবা, পরে ব্যাসার্ধ দিয়ে গুণ দিয়ে দিবা। ব্যাসার্ধ দিয়ে গুণ দিয়ে দিবে, যে উত্তর আসে সেটাই। ঠিক আছে? এখানে ভুল থাকলে তুমি চেক করে নিবা। এটা হচ্ছে তোমার হোমওয়ার্ক। HW এগুলো হচ্ছে হোমওয়ার্ক। এগুলো নিজে, নিজে করা শিখতে হবে। ম্যাথ নিজে, নিজে না করলে কি ভুলে যাবা। হোমওয়ার্ক করবা, তারপর উত্তরের সাথে মিলাবা। আমি বলছি এটা যে ঠিক থাকবে এরকম না। তুমি ঠিক উত্তরটা বের করবা। ঠিক আছে? ওকে। সেম জিনিস। একটি চাকার ব্যাস দেওয়া আছে, মানে ব্যাসার্ধ কত? 0.5 মিটার। ১ মিনিটে ৩০ বার ঘুরলে প্রান্তের রৈখিক বেগ কত? প্রান্তের রৈখিক বেগ। মানে তুমি কৌণিক বেগ বের করবা, পরে 0.5 এর সাথে গুণ করে দিবা। ঠিক আছে? এটাও তোমার HW। এটাও তোমার HW। একটি ঘড়ির সেকেন্ডের কাঁটার কৌণিক বেগ। আমরা এগুলো পড়েছি। সেকেন্ডের কাঁটার কৌণিক বেগ হচ্ছে 2π/60, মানে π/30 রেডিয়ান পার সেকেন্ড। ২০ মিটার সেকেন্ড বেগে একটি বস্তুর বেগ এত হারে হ্রাস পায়, থেমে যাওয়ার আগে কত দূর অতিক্রম করবে? S equals to, বা এই যে v স্কয়ার ইকুয়ালস টু ইউ স্কয়ার প্লাস 2as। ভি স্কয়ার কি? শেষ বেগ শূন্য হবে। ইউ স্কয়ার কত ছিল? 20 স্কয়ার, মানে 400। এ কি? যেহেতু ঋণাত্মক ত্বরণ হচ্ছে মন্দন, মানে মাইনাস 2as। তাহলে 2as ইকুয়ালস টু 400, s ইকুয়ালস টু 400 বাই 2a। সরি, হ্যাঁ 2a। 402 কত? 200 বাই a কত? 2। তাহলে হচ্ছে 100 মিটার সে যাবে থামার আগে। খুব সিম্পল। এখন দেখো, খাড়া উপরের দিকে নিক্ষেপ্ত বস্তুর আণবিক দূরত্ব r এর মান কত? খাড়া উপরের দিকে নিক্ষেপ করছে, আণবিক দূরত্ব কত? 0 হবে। যে জায়গায় আসবে সেই জায়গায় পড়বে। ঠিক আছে? r ইকুয়াল 0। একটু ট্রিকি কোয়েশ্চেন, বাট এটা পারা সম্ভব। খাড়া উপরে নিক্ষেপ করছে, এই জায়গা থেকে এই জায়গায় আসবে। আণবিক দূরত্ব হচ্ছে 0। এত বেগে একটি বস্তু খাড়া উপরের দিকে নিক্ষেপ করলে এটি কতক্ষণ শূন্যে থাকবে? দেখো, 4.9, 9.8 হলে 2 সেকেন্ড থাকতো। এটা অর্ধেক হয়ে গেছে। তাহলে মানে কি 1 সেকেন্ড থাকবে মাত্র। একটি বস্তু স্থির অবস্থান থেকে এত সমত্বরণে যাত্রা শুরু করে 6 সেকেন্ড পর কত হবে? সমত্বরণে যাত্রা। তাহলে প্রতি সেকেন্ডে 4 করে বাড়বে। তাহলে 6 সেকেন্ড পর হবে তার বেগ কত? 24 মিটার পার সেকেন্ড। খুব সিম্পল। সে হচ্ছে দেখো। সো এই জায়গার কিছু উদাহরণ, বুঝছো? কোনটা একমাত্রিক, কোনটা দ্বিমাত্রিক, কোনটা ত্রিমাত্রিক, এগুলা আমরা কোয়েশ্চেন ব্যাংকে পড়াইছি, ক্লাসেও পড়াইছি, এবং কিছু ম্যাথ। সো বেসিক্যালি এখানে কিছু ম্যাথ দেখানোর জন্য এই রেকর্ডিংটা নেওয়া। তো এই রেকর্ডিংটা দেখে নিবা, ম্যাথগুলো মোটামুটি সলভ করে নিবা। ওকে।